এই এই আয়নাটা কিনে দে না, বেডরুমে লাগাবো, দুর্দান্ত লাগবে। কলকাতার এক বিখ্যাত অ্যান্টিক শপে দাঁড়িয়ে আবদারের গলায় পারভেজকে বলল মিলি। পাগল হয়েছিস? একখানা পুরনো আয়না, যার জন্য দাম চাইছে 25,000, ওটা কিনবি? হাই হাই করে বলে পারভেজ। তাতে কি হয়েছে? কত সুন্দর আয়নাটা দেখ। যে সে আয়না নয়, এটা ইতিহাস খ্যাত আয়না। এক বিখ্যাত রাজবাড়ির রানীর আয়না ছিল এটা। আর তোর মনে হচ্ছে মামুলি আয়না? অত কিছু বুঝি না রে, অত টাকা দিয়ে আয়না কিনতে পারবো না। তোর এই অ্যান্টিকের শখের জন্য লোক যা পারে নকল জিনিস গছিয়ে দেয়। আমায় দুদিন সময় দে, এর থেকে সুন্দর আয়না অনেক কম দামে এনে দেবো তোকে। মুখ ভোতা করে বলল পারভেজ। থাম দেখি, সারা দিন কম্পিউটারে ঢুকে বসে মাথাটাকেও যন্ত্র বানিয়ে ফেলেছিস। তুই কি বুঝবি ঐতিহাসিক জিনিসের গুরুত্ব? এই আয়না আমি কিনবই। দৃঢ়তার সঙ্গে বলে মিলি। আয়নার দাম মিটিয়ে প্যাক করিয়ে গাড়িতে তুলে যখন তারা ঘরে ফিরল, সন্ধ্যার আজান তখন শুরু হয়েছে সবে। এদিকে বিখ্যাত কালী মন্দিরে শুরু হয়েছে সন্ধ্যারতি। ভেসে আসছে ঢং ঢং ঘণ্টার শব্দ। পারভেজ হোসেনের সঙ্গে মিলি ওরফে মানালি কর্মকারের বিয়েটা হয়েছিল অনেক চড়াই উতরাই পেরিয়ে। কলেজে পড়ার সময় থেকে প্রেম, আজ দুজনেই সুপ্রতিষ্ঠিত। পারভেজ একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের উচ্চ পদে অধিষ্ঠিত, মিলি স্কুল শিক্ষিকা। দুজনের পরিবারই বাধা হয়ে দাঁড়িয়েছিল এ সম্পর্কে। সবচেয়ে বড় দেওয়াল তুলেছিল সমাজ। আসলে আজও খুব কম মানুষই মানে যে আধুনিক যুগে আর যাই হোক, ধর্ম ধুয়ে জল খাওয়া বুদ্ধিমানের কাজ নয়। অনেক সময় লেগেছিল অবশ্য ওদের পরিবারকে বোঝাতে। শত ঝড়ঝাপটা টনটিটকিরি শুনেও পিছিয়ে যায়নি তারা। শেষ পর্যন্ত অবশ্য তাদের জেদের কাছে নতি স্বীকার করেছে পরিবার। ভেঙে পড়েছে উপরে আধুনিক পোশাক পরে ভেতরে মধ্যযুগীয় বানিয়া ওড়ানো সমাজের শিকড়। কলকাতার অন্যতম জনবহুল এলাকার 3 বেডরুমের ফ্ল্যাটে তারা গড়ে তুলেছে তাদের সংসার। দুজনের বাবা মাই পালা করে এসে থেকে যান সেখানে। মিলি স্বভাবে বড্ড মিষ্টি, কিন্তু তার একখানায় বদভ্যেস, অ্যান্টিক বা ঐতিহাসিক জিনিস কেনা। তাদের আধুনিক ফ্ল্যাট পুরনো আমলের শোপিস, চেয়ার ইত্যাদিতে সুসজ্জিত। এবার তার সঙ্গে জুড়ল এই আয়না। মিনাকারি নকশা করা ওভাল শেপের আয়নাটি শোয়ার ঘরে লাগাতেই যেন তার শোভা বেড়ে গেল কয়েক গুণ। শুধু পারভেজেরই মনটা খুঁতখুত করতে লাগল। কেন জানি না আয়নাটি তার একদমই পছন্দ হলো না। 3 দিন পরে জামাই ষষ্ঠী। দুজনের বাবা মাই এসে পড়বেন কাল পরশু নাগাদ। তাই ঘরের এলোমেলো জিনিসগুলো গুছিয়ে নিচ্ছিল মিলি। রাত এখন প্রায় 11টা। ড্রয়িং রুমে বসে টিভি চালিয়ে কোনো একটা গানের অনুষ্ঠান দেখছে পারভেজ। এদিকে প্যাসেজের বাতিটা নেভানো, জোরালো এলইডি লাইট মাথার ওপর জ্বললেও বেডরুমটা কেমন যেন অন্ধকার লাগছে মিলির। ঘুম পাচ্ছে হয়তো ভেবে সেদিকে অত মন দিল না সে। পারভেজকে ডেকে শুয়ে পড়ল তাড়াতাড়ি। আজ আর এসি চালাতে হলো না ঘরে। কেমন যেন একটা ঠান্ডা ভাব ছড়িয়ে আছে চারদিকে। রাত 2টো নাগাদ খুট করে একটা শব্দে ঘুম ভেঙে উঠে বসল মিলি। মাথার ওপর পেঁজা তুলোর মতো খসে পড়ছে বরফ। ঠান্ডা বোধটা এখন বড্ড প্রবল। চারপাশে চোখ বুলিয়ে আটকে উঠে মিলি। এ কোথায় আছে সেই? চারপাশে বরফে সাদা হয়ে যাওয়া ধুধু উপত্যকা। দূরের পাইন গাছগুলোকে মনে হচ্ছে যেন অতন্দ্র কুৎসিত প্রহরী। হালকা নীল আলোয় ভরে আছে চারপাশ। সে শুয়ে আছে খোলা আকাশের নিচে, লালচে পাতলা কম্বলের ওপর। উপরে কুয়াশা মাখা একটা আকাশ। 1-2 তারা নজরে আসছে কষ্টে সৃষ্টে,
কিন্তু পারভেজ কোথায়? সে নিজের বিছানায় ঘুমিয়েছিল রাতে, এখানে এলো কি করে? ভয়ার্ত চোখের চারপাশে তাকায় মিলি। চোখ ফেটে জল আসে তার। এই ধু ধু উপত্যকায় সে ছাড়া একটাও জনমনীষী নেই। চারপাশে শুধু বরফ আর খা খা শূন্যতা। পারভেজ, পারভেজ! বলে চিৎকার করে ওঠে সে। নিজের ডাকের প্রতিধ্বনি বারবার ঝংকার তোলে যেন তার কানে। ঘুমিয়ে কেঁদে ওঠে মিলি। ওপাশের ঘন পাইন বন ভেদ করে কিছু একটা আস্তে আস্তে এগিয়ে আসছে এদিকে। নিস্তব্ধতা ভেদ করে শোনা যাচ্ছে তার নিঃশ্বাসের শব্দ। কালচে অন্ধকার ভেদ করে জ্বলে উঠছে যেন দুটো চোখ। তাতে ধক ধক করছে আগুন, মৃত্যুর আগুন। মিলি, এই মিলি, ওঠ! ওরকম করছিস কেন? কি হয়েছে তোর? পারভেজের বার কয়েক ঝাঁকুনিতে চোখ খুলে ধড়মড়িয়ে উঠে বসে মিলি। বেশ কিছুক্ষণ হাঁপায়, তারপর চোখে জল নিয়ে তাকায় পারভেজের দিকে। কি হয়েছেটা কি তোর? ঘুমের মধ্যে গোঙাচ্ছিলি কেন? হতভম্ব হয়ে জিজ্ঞেস করে পারভেজ। ওই ওই লোকটা, রাজাদের মতো পোশাক পরা ওই লোকটা আমাকে কথা শেষ করতে পারে না মিলি, কেঁদে ফেলে ঝরঝর করে। কি আবল তাবল বকছিস? এখানে রাজা আসবে কোত্থেকে? তুই তো ঘুমোচ্ছিলি। মিলির মাথায় হাত বোলাতে বোলাতে বলে পারভেজ। আমি যে দেখলাম বরফের দেশ, লাল কম্বল, ওই লোকটা। বলতে বলতে ঘরের চারদিকে চোখ ফেরায় মিলি। এখন ভোর 4টে, আকাশে লেগেছে লালচে উষা রং। সে শুয়ে আছে নিজের ঘরে, নিজের বিছানায়। ওরে, তুই ইতিহাস পড়া এবার বন্ধ কর। সব সময় রাজরাজরা নিয়ে ভেবে তোর এই হাল। দুঃস্বপ্ন দেখছিস। তার চেয়ে শুয়ে পড়, ঘুম দে। হাই তুলতে তুলতে বলে পারভেজ। মিলিকে যত্ন করে শুয়ে মাথায় হাত বুলিয়ে দেয়। তারপর আঁকড়ে ধরে ঘুমিয়ে পড়ে এক সময়। কিন্তু মিলির ঘুম আসে না মোটেই। খানিকক্ষণ পরে নিঃশব্দে খাট ছেড়ে উঠে পায়ে পায়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায় সে। আয়নাটা কালকের চেয়েও আজকে খানিক যেন বেশি ঝলমল করছে। আর মিলির ক্লান্ত প্রতিবিম্বের চোখে জমেছে কালো কালি। ফ্যাকাশে কালো চুলের ভেতর দিয়ে উকি মারছে এক গোছা সাদা চুল। দুঃস্বপ্নের পরিমাণ বেড়েই চলেছে দিন দিন। সেই সঙ্গে পাল্লা দিয়ে ভাঙছে শরীর। ডাক্তার বদ্যি করেও কিচ্ছু লাভ হচ্ছে না। পাগলের মতো এই দুয়ারে সে দুয়ারে ছুটছে পারভেজ। দুজনের বাবা মাই এসে পড়েছেন। উদ্বিগ্ন মুখে তারা আলোচনা করছেন ড্রয়িং রুমে বসে। মায়েদের চোখে জল। মিলি আজকাল বেশিরভাগ সময়ই ঘুমিয়ে কাটায়। ঘুমের ভেতরে গোঙায়, চিৎকার করে। দিন দিন যেন তার বয়স বেড়েই চলেছে। ঝুলে পড়েছে চামড়া, চুল যেন ধবধবে সাদা সনের গাছি। আমার মতে কোনো ভালো পীরকে দেখানো দরকার। অনেক তো ডাক্তার বদ্যি হলো। চিন্তিত মুখে বলেন পারভেজের বাবা। কি যে বলেন সৈয়দ সাহেব, ওসব পুরনো আমলের চিন্তাধারায় আজও বিশ্বাস করেন আপনি? মাথা নেড়ে বললেন মিলির বাবা। আগে করতাম না, তবে বিছানার সঙ্গে মেয়েটাকে মিশে যেতে দেখে আপাতত আর কিছুই ভাবতে পারছি না। যেভাবেই হোক মেয়েটা সেরে উঠুক। দীর্ঘশ্বাস ফেললেন সৈয়দ নুরুল আহমেদ।
এদিকে দুই মায়ে চলছে আলোচনা। কাল একজন যাবে মন্দিরে, অন্যজন দরগায়। প্রসাদী ফুল, জল পড়া এসব করেও যদি সুস্থ করা যায় মিলিকে। পারভেজের মুখের দিকে তাকানো যাচ্ছে না আর। কেঁদে কেঁদে চোখগুলো তার ফুলে গেছে যেন। সে রাতে মিলির অবস্থা দেখে প্রাণ শুকিয়ে গেল সবার। তার ফর্সা হাতে ফুটে উঠেছে মোটা শেকলের দাগ, সারা গায়ে চাবুকের মারের মতো কালশিটে, চামড়া ফেটে ঝরছে রক্ত। মায়েরা কাঁদতে কাঁদতে তুলো ডেটল দিয়ে পরিষ্কার করছেন রক্ত। ডাক্তারবাবু এইমাত্র মাথা নাড়তে নাড়তে উঠে গেলেন। পাগলের মতো মিলির কাঁধ ধরে ঝাঁকাচ্ছে পারভেজ, আর চিৎকার করে ডাকছে তার নাম ধরে। মিলি বিড়বিড় করছে ঘুমের ভেতর, মেরে ফেল, মেরে ফেল আমাকে, আমাকে মেরে ফেল, মেরে ফেল, মেরে ফেল আমাকে, মেরে ফেল আমাকে, আমাকে, আমাকে মেরে ফেল, মেরে ফেল আমাকে, মেরে ফেল, মেরে ফেল। সেই দিন বিকেলে অ্যান্টিক শপে পারভেজকে ঢুকতে দেখে চমকে উঠল কাউন্টারে থাকা বৃদ্ধ লোকটি। আজ 3 দিন হলো মিলি মারা গেছে। আয়নাটা ফেরত দিতে দোকানে এসেছে সে। পারভেজের চোখের কোণে জলের শুকনো দাগ, এলোমেলো পোশাকে ছন্নছাড়া অবস্থায় তাকে দেখলেই বোঝা যাচ্ছে বিশাল বড় কোনো ঝড় বয়ে গেছে তার ওপর দিয়ে। কাউন্টারের বৃদ্ধ আস্তে আস্তে এগিয়ে আসে তার দিকে, হাত রাখে পিঠে। চমকে তাকায় পারভেজ। কোনো ক্রমে জড়িয়ে জড়িয়ে সে বলে, আয়নাটার আর প্রয়োজন নেই, তাই ফিরিয়ে দিতে এলাম। টাকা ফেরত দিতে হবে না, টাকার প্রয়োজন নেই আমার। বৃদ্ধ সরে আসে পারভেজের আরও কাছে, ফিস ফিস করে কানের কাছে মুখ নিয়ে বলে, আমি জানতাম এমন হবে সাহেব। এই জন্যে আয়নাটা বেচতাম না কাউরে। সেদিন দোকানে ছিলেম না, ছেলেটা আমার বড্ড লোভী, বেঁচে দিয়েছে। ও আয়না কেউ রাখতে পারে না সাহেব, ও অভিশপ্ত, শুষে নেয় মানুষের। পারভেজ হা করে তাকিয়ে থাকে বৃদ্ধের দিকে। বলেই চলে বৃদ্ধ, কুষাণগঞ্জের রাজার ছোট রানীর আয়না এটা। রাজা বড্ড অত্যাচারী ছিলেন। পাহাড় ভ্রমণে গিয়ে এক অসহায় মেয়েকে জবরদস্তি বিয়ে করে আনেন। সে তার বর্ষত স্বীকার করেনি। সে কোলে বেঁধে দিনের পর দিন অভুক্ত রেখেও তার মন টলাতে পারেননি রাজা। একদিন তার শিরচ্ছেদ করেন। সকলে বলে রানীর অতৃপ্ত আত্মা নাকি ওই আয়নার বন্দি। একজন করে মানুষের জীবনী শক্তি শুষে নিয়ে এসে নিজের মুক্তির পথ প্রশস্ত করে। মোট 21 খান মৃত্যুর পর মুক্তি পাবে সে। খুঁজে খুঁজে শাস্তি দেবে সেই অত্যাচারী রাজাকে। স্থির হয়ে আয়নার দিকে চেয়ে থাকে পারভেজ। শির দ্বারা বেয়ে নেমে যায় হিমস্রোত। আয়নাটা যেন আগের চেয়ে বেশি ঝলমল করছে। মিনাকারি কাছ থেকে ঠিকরে বেরোচ্ছে আলো। আয়নার প্রতিফলিত প্রতিবিম্বে পারভেজের চুলে দেখা দিয়েছে রূপলি রেখা। চামড়ার বলি রেখা জানান দিচ্ছে বয়স বাড়ছে। এতক্ষণ শুনছিলেন লেখিকা রিয়া ভট্টাচার্যের কলমে লেখা গল্প আয়না। মিলির চরিত্রে লিচ্ছবি, পারভেজের চরিত্রে ইন্দ্র, মিলির বাবার চরিত্রে অনির্বাণ, কথক ও অন্যান্য চরিত্রে প্রসূন। আরও এরকম মৌলিক রোমাঞ্চকর রোমহর্ষক গল্পের স্বাদ অনুভব করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে এবং
ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন। এছাড়াও আপনারা যদি আপনাদের নিজস্ব মৌলিক লেখা আমাদের সেন্ড করতে চান তাহলে মেল করুন moraliproduction@gmail.com, MORALI morali PRODUCTION। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।